বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য তোমরা ছোটবেলা থেকে শুনে এসছো। এর পিছনের কারণগুলি আজকে জানবো। তার সাথে জানবো ইতিহাসের পাঠ্য বইয়ের আঞ্চলিক শক্তির উত্থান নামক চ্যাপ্টারটির যাবতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধুরা, এই চ্যাপ্টার থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেগুলিতে আমরা ভিডিও শেষে আলোচনা করবই। আর তার সাথে সাথে এই চ্যাপ্টারের যাবতীয় গুরুত্বপূর্ণ টপিকগুলিও সহজ ভাষায় তোমাদের সাথে ছোট করে আলোচনা করে নিতে আজকে চলে এসেছি বন্ধুরা। তাই নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আঞ্চলিক শক্তির উত্থান। ইংরেজ শক্তির আগে মানে প্রাক ঔপনিবেশিক আমলে কিভাবে আঞ্চলিক শক্তিগুলি তার নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল তাই আমরা আলোচনা করব বন্ধুরা। আমাদের আলোচনার জন্য আমি বেশ কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি, এছাড়াও আর কয়েকটি পয়েন্ট আমরা এই আলোচনা করব। তার আগে জেনে নেব আঞ্চলিক শক্তিগুলি কি কি। আবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। মুঘল সম্রাটদের নাম সহজে মনে রাখার জন্য আমরা এই প্রবাদ বাক্যটি অনেকের মুখ থেকে শুনেছি। তো বাবার জ্বর সেরে গিয়েছিল ঔষধে, কিন্তু ঔষধ অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর যে ক্ষত ভারতের বুকে তৈরি হয়েছিল তা কি আদৌ সেরেছিল? চলো জেনে নেব আমরা। তো ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। ঠিক তার 50 বছর পর অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ শক্তি পলাশির যুদ্ধে। তোমরা জানো যে শেষ শক্তিশালী মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। তারপরেও অনেক সম্রাট ছিলেন, কিন্তু তারা তাদের নিজস্ব যে শাসনভার ততটা নিজের হাতে ধরে রাখতে পারেনি। এর পিছনে নানান ঐতিহাসিক নানান কারণ দিয়ে থাকেন। কেউ কেউ বলে থাকেন যে সম্রাটদের অযোগ্যতা, আবার কেউ কেউ বলেন যে জায়গিরদার মনসবদারি সমস্যার মতো বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব মুঘল সাম্রাজ্যকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছিল। তো এই সকল কারণে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের মুখে একদিকে যেমন এগিয়ে চলেছিল, তেমনই ইংরেজ শক্তি ও বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলিও মাথাচাড়া দিয়ে উঠেছিল। মূলত তিনটি আঞ্চলিক শক্তি নিজেদের উত্থানে সক্ষম হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। প্রথমেই আমরা জেনে নেব বন্ধুরা বাংলা। বাংলা বলতে বর্তমানে যে পশ্চিমবঙ্গ আমরা বুঝিয়ে থাকি তা নয়। তৎকালীন সময় বাংলা বলতে বাংলাদেশ, বিহার, উড়িষ্যা সকলকে একত্রে মিলিয়েই একটি বাংলা গঠন করা হয়েছিল। বাংলায় ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান হিসাবে পাঠান। দেওয়ান অর্থাৎ রাজস্ব আধিকারিক, অর্থাৎ তিনি সকলের থেকে রাজস্ব সংগ্রহ করে সম্রাটকে পাঠাবেন। তো এই দেওয়ান পদে অধিষ্ঠিত করেন প্রথম মুর্শিদ কুলি খাঁকে। তারপর তার কাজের আরও বেশি প্রশংসা শুনে মুঘল সম্রাট তাদের নজিম পদ প্রদান করে থাকে। এর ফলে কি হয়, বাংলায় মুর্শিদ কুলি খাঁয়ের যে কর্তৃত্ব তার চূড়ান্ত রূপ ধারণ করে। এরপর 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা গেলে সকল জগৎ শেঠ এছাড়া অন্যান্য যারা ক্ষমতাশালী ব্যক্তিত্ব ছিল তাদের অনুমোদনে আলীবর্দী খাঁ বাংলা শাসনভার দখল করেন। আলীবর্দী খাঁয়ের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো বন্ধুরা। আলীবর্দী খাঁয়ের 1756 খ্রিস্টাব্দে মৃত্যু হয় এবং এরপর বাংলায় শাসন করতে আসে নবাব সিরাজউদ্দৌলা। ইনি ছিলেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব। তো আলীবর্দী খাঁয়ের সময় থেকেই বাংলা ধীরে ধীরে স্বতন্ত্র হতে থাকে এবং মুঘল সাম্রাজ্যের যে আধিপত্য তা থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে থাকে। এরপর আলীবর্দী খাঁ মারা গেলেন, তখন নবাব নিজে তো শাসক হলেন। এরপর তিনি বিভিন্নভাবে ইংরেজ শক্তির সাথে নানান সংঘাতে জড়িয়ে পড়েন। এর অন্যতম সবথেকে প্রধান কারণ হলো কি, নবাব সিরাজউদ্দৌলা চেয়েছিলেন নিজেদের মাতৃভূমিকে স্বাধীন রাখতে এবং তাই তিনি কলকাতায় ইংরেজদের যে ঘাঁটি নির্মাণ তা একদমই পছন্দ করেননি। তাই তিনি কলকাতা আক্রমণ করেন 1756 খ্রিস্টাব্দে এবং কলকাতা জয় করে তার নাম রাখেন আলীনগর। তার দাদু আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে তিনি এই নাম রাখেন। তবে দীর্ঘদিন সেই কর্তৃত্ব তিনি টিকিয়ে রাখতে পারেননি। খুব শীঘ্রই ইংরেজ শক্তি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে আবার কলকাতা নিজেদের দখলে নিয়ে নেয়। এই সময় ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার একটি সন্ধি হয় যার নাম হলো আলীনগরের সন্ধি। এই আলীনগরের সন্ধির মাধ্যমে ব্রিটিশদের সঙ্গে সিরাজের যে সংঘাত তা আরও বেশি বৃদ্ধি পায়। তবে শুধুমাত্র নবাব সিরাজউদ্দৌলার সাথে অনেক আগে থেকেই ইংরেজদের সাথে নবাবদের সংঘাত বাড়তে থাকে। এর অন্যতম প্রধান কারণ হলো ফারুকসিয়ারের ফরমান। বন্ধুরা, 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার একটি ফরমান বা আদেশনামা জারি করে। এই ফরমান দ্বারা ইংরেজ শক্তি বেশ কিছু বাণিজ্যিক সুবিধা লাভ করে, বেশ কিছু বলতে অনেকই বাণিজ্যিক সুবিধা লাভ করে, যার ফলে পুরোপুরি যে ইংরেজ কর্তৃত্ব তা অনেকটা বাড়তে থাকে। প্রথমে যে সুবিধাটি ইংরেজ কোম্পানি পেয়ে থাকে তা হলো বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য করতে পারবে। এর পাশাপাশি কলকাতার কাছাকাছি 38টি গ্রামের জমিদারি তারা কিনতে পারবে। এছাড়া মুর্শিদাবাদে নবাবের যে টাকশাল তা তারা ব্যবহার করতে পারবে। আর সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যে কোম্পানির যাবতীয় যে পণ্যদ্রব্য সেগুলি যদি চুরি হয়ে যায় তবে সেই চোরকে নবাব নিজে শাস্তি দেবেন এবং যা ক্ষতি হয়েছে তার সমস্ত পূরণ করবেন নবাব নিজের কোষাগার থেকে।
এই ছিল বন্ধুরা আদেশনামা। এই আদেশনামাকে ব্যবহার করে নানান ইংরেজ কর্তা ব্যক্তি পরে এর অপব্যবহার করেন এবং বাংলায় অবৈধভাবেও বাণিজ্য চালান। তো এইভাবে বাংলার নবাবদের সাথে ইংরেজদের সংঘাত বৃদ্ধি পেতে থাকে। এই ফরমান বাংলার বুকে কোম্পানির যে অবাধ বাণিজ্য তার পথ খুলে দিয়েছিল। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জগৎ সেট। বন্ধুরা, জগৎ সেট কি? বাংলায় এদের প্রভাব প্রতিপত্তি ছিল প্রচুর। যাবতীয় নবাবের যাবতীয় সিদ্ধান্ত বা যাবতীয় যে সকল আলোচনায় জগৎ সেটদের অংশগ্রহণ ছিল খুবই গুরুত্বপূর্ণ। নানান ঐতিহাসিকের মতে জগৎ সেট কোনো একজন ব্যক্তি, আবার কেউ কেউ মনে করেন যে জগৎ সেট কোনো একজনের নাম নয়, এটি একটি উপাধি। বন্ধুরা, বর্তমানে তোমরা দেখবে নানান সোশ্যাল মিডিয়া এছাড়া বিভিন্ন ধরনের টিভি জাতীয় অন্যান্য জায়গায় তোমরা দেখতে পাবে কিছু বিনিয়োগকারীর নাম, যারা মূলত ছিল বিশাল অর্থের মূলধনের অধিকারী এবং নিজের অর্থ কোনো বিশেষ কোনো কাজে অর্থাৎ নবাবের কোনো কাজে তারা বিনিয়োগ করত। এর ফলে কি হয়, নবাবের যে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে এই সকল জগৎ সেটরা খুবই সাহায্য করতো। তাই নবাব তার যে কোনো গুরুত্বপূর্ণ কাজে জগৎ সেটদের এটি বিশেষাধিকার দিতেন। তো জগৎ সেটরা কোনো একটি নির্দিষ্ট লোকের নাম নয় বন্ধুরা, জগৎ সেট হলো একটি উপাধি। এই উপাধি কিছু মানুষ বংশ পরম্পরায় ব্যবহার করতেন। তারা মূলত যে বাংলাকে নানানভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করতেন। তো এই হলো বন্ধুরা জগৎ সেট। এরা এক প্রকার ধনী ব্যবসায়ীও ছিল। এবার আমরা বাংলা তো জানলাম, এরপরে আমরা জানবো আরেকটি আঞ্চলিক শক্তি, সেটি হলো হায়দ্রাবাদের কথা। হায়দ্রাবাদের প্রাদেশিক মুঘল শাসক মুবারিজ খানকে হারিয়ে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী নামক এক ব্যক্তি তিনি এই হায়দ্রাবাদের শাসনভার দখল করেন। তিনি বিভিন্ন ধরনের উপাধিও গ্রহণ করেন, যেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে অন্যতম একটি উপাধি হলো আসফ জাহ। তো তিনি হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন 1724 খ্রিস্টাব্দে। এরপর 1740 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ স্বতন্ত্র এবং স্বাধীন আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে থাকে। তো এই হলো হায়দ্রাবাদ। এবার অন্য একটি আঞ্চলিক শক্তির কথা আমরা জেনে নেব, তা হলো অযোধ্যা। সাদাত খানের নেতৃত্বে 1722 খ্রিস্টাব্দে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠিত হয়। সাদাত খাঁ খুব শীঘ্রই তার জামাই সফদার জংকে শাসক পদে অধিষ্ঠিত করেন এবং এরপর থেকেই অযোধ্যা থেকে যে পরিমাণ রাজস্ব মুঘল সম্রাটের কাছে যেত তা যাওয়া বন্ধ হয়ে যায়। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান এবং 1754 খ্রিস্টাব্দে সফদার জং মারা গেলে তার পুত্র সুজাউদ্দৌলা অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত হয়। এই হলো বন্ধুরা তিনটি আঞ্চলিক শক্তির সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এই টপিকগুলি খুব সহজে খুব সংক্ষিপ্ত ভাষায় আমরা আলোচনা করে নেব। প্রথমেই আমরা ফারুকসিয়ারের ফরমানটি আলোচনা করেছি। একটু আগে তোমাদের বললাম যে ফারুকসিয়ার ফরমানটা কি, তার মাধ্যমে ইংরেজ শক্তি কীভাবে সাহায্য পেয়েছিল। তো পলাশির যুদ্ধ তোমরা সকলেই জানো যে পলাশির যুদ্ধটি ঘটেছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির প্রান্তরে। এই যুদ্ধের মাধ্যমে ইংরেজ শক্তি তাদের ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সর্ববৃহৎ এবং প্রথম পদক্ষেপটি ভারতে রেখেছিল। তো এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল যে বাংলার শাসনপদ ইংরেজদের অধীনে চলে যায় এবং বাংলার যে স্বাধীন নবাব পদটি তাও হারিয়ে ফেলে এবং এর পরবর্তীকালে নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী নবাব হন কে? মীর জাফর। তবে তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল মাত্র। এরপরে আমরা জেনে নেব বন্ধুরা অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা কি? বন্ধুরা, আমি তোমাদের একটু আগেই বললাম যে কলকাতা দখল করার জন্য নবাব সিরাজউদ্দৌলা ইংরেজের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং কলকাতা তিনি জয়ও করেন। এই সময় মূলত ইংরেজদের একজন কর্তা ব্যক্তি হলওয়েল তিনি প্রচার করে দেন যে সিরাজ নাকি একটি 18 ফিট দৈর্ঘ্য এবং 18 ফিট প্রস্থযুক্ত একটি ছোট্ট ঘরে 146 জন ব্রিটিশ নরনারীকে আটকে রাখেন, যার ফলে দমবদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। তো অনেক ঐতিহাসিকের মতে এ ধারণা অতিরঞ্জিত এবং অলিক কাল্পনিক। এই ঘটনা বাংলার ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত ছিল। এরপরে আসছি বন্ধুরা পলাশির লুণ্ঠন কি। বন্ধুরা, পলাশি যুদ্ধের পর যখন মির্জাফরকে নবাব সিরাজউদ্দৌলার পর যখন মির্জাফরকে বাংলার শাসন পদে অধিষ্ঠিত করা হলো, তখন নবাব মির্জাফরকে সহায়তার লোভ দেখিয়ে ইংরেজরা বাংলার যে কোষাগার থেকে বহু পরিমাণ সম্পদ হস্তগত করতে থাকে। এর পরবর্তীকালে ইংরেজ সরকার সিরাজের কলকাতা আক্রমণের অজুহাত দেখিয়ে 1,77,00,000 টাকা বাংলার নবাবের কাছ থেকে গ্রহণ করেন এবং সব মিলিয়ে মোট 3 কোটি টাকা বাংলার কোষাগার থেকে তারা নিয়ে যান। এই ঘটনাই বন্ধুরা ভারতের ইতিহাসে পলাশির লুণ্ঠন নামে পরিচিত। এরপর আমাদের অন্য একটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বক্সারের যুদ্ধ। বাংলায় নবাব সিরাজউদ্দৌলার পর মীর জাফরকে নবাবের পদে অধিষ্ঠিত করা হয়, কিন্তু নবাব মীর জাফরের কিছু অসহযোগিতার ফলে তাকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে এই পদে অধিষ্ঠিত করানো হয়। কিন্তু তার পরবর্তীকালে মীর কাসিমের সাথেও ইংরেজ শক্তির কিছু সংঘাত বাধে। তার ফলে তারা যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করেন এবং মীর কাসিম তখনই চলে আসেন অযোধ্যায়। একটু আগে আমি যে অযোধ্যার কথা বলছিলাম, সেই অযোধ্যায় তখন শাসক ছিলেন নবাব সুজাউদ্দৌলা, তখন দিল্লির শাসক ছিলেন দ্বিতীয় শাহ আলম। এই তিনজনে মিলে একটি বিরোধী জোট শক্তি গঠন করেন
এবং ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা করেন। 1764 খ্রিস্টাব্দে বন্ধুরা বিহারের বক্সার নামক একটি এলাকায় এই যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে এই যুদ্ধ ইতিহাসে বক্সার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইংরেজ শক্তি জয়লাভ করে এবং বিরোধী যে শক্তিজোট ছিল তা পরাজিত হয়। তবে সুজাউদ্দৌলা এবং মীর কাসিম পালাতে সক্ষম হলেও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পালাতে পারেনি। তাই তিনি এখানে একটি চুক্তি স্বাক্ষর করেন, যে চুক্তির মাধ্যমে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। এই দেওয়ানি অধিকারকে কেন্দ্র করে বাংলায় একটি নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু হয়, তার নাম হলো দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি এবার জেনে নেব বন্ধুরা। এই বক্সারের যুদ্ধের ফলে যে দেওয়ানি লাভ তারা করেছিল, এর ফলে বাংলায় যে নবাব তৎকালীন ছিলেন তার নাম হলো নজামুদ্দৌলা। তো নজামুদ্দৌলার হাতে রাজনৈতিক ক্ষমতা ছিল, আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে সৈন্যবাহিনী পরিচালনা, শাসন ব্যবস্থা পরিচালনা ইত্যাদি রাজনৈতিক ক্ষমতাগুলি ছিল, কিন্তু তার হাতে কোনো অর্থনৈতিক ক্ষমতা ছিল না। ঠিক অন্যদিকে ইংরেজদের হাতে এই সকল রাজনৈতিক ক্ষমতা ছিল না ঠিকই, কিন্তু তাদের হাতে রাজস্ব আদায়ের অধিকার সহ অন্যান্য যে অর্থনৈতিক ক্ষমতাগুলি সবই ছিল। এইভাবে দুটি শাসকের উপস্থিতি বাংলার শাসন ব্যবস্থা একটা নতুন দিক উন্মোচন করেছিল, যার ফলে ইংরেজদের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা আর বাংলার নবাবের হাতে ছিল রাজনৈতিক ক্ষমতা। এই উভয় শাসকের উপস্থিতিতে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তা বাংলার ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। আশা করি তোমরা বন্ধুরা এই কটা পয়েন্ট বুঝতে পেরেছো। এরপরে আসছি আমরা 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর কি? 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় চালু রেখেছিল। এর ফলে বাংলার কোষাগার একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। ঠিক ইংরাজি 1770 খ্রিস্টাব্দে এবং 1176 বঙ্গাব্দে সারা বাংলা জুড়ে খাদ্যের হাহাকার দেখা যায়, মানুষ না খেতে পেয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনা বাংলার ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত ছিল। এই 76-এর মন্বন্তরের ফলে প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা যায়, বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, চালের দাম হু হু করে বাড়তে থাকে। একটা ভয়ঙ্কর নগ্ন অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বাংলায়। সকলই হয়েছিল এই ইংরেজ শক্তির ফলে। এর পরবর্তী যে আমাদের আলোচনার বিষয় তা হলো রেসিডেন্সি ব্যবস্থা। রেসিডেন্সি ব্যবস্থা কি? রেসিডেন্ট বলতে এখানে ব্রিটিশ প্রতিনিধিদের কথা বোঝানো হয়েছে। ব্রিটিশ শক্তি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করলেও যাতে আঞ্চলিক শক্তিগুলি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কোনো রকম বিরোধিতা না করতে পারে বা কোনো ষড়যন্ত্র না করতে পারে, এজন্য ব্রিটিশ শক্তি তাদের একজন করে প্রতিনিধি প্রতিটি রাজদরবারে পাঠিয়েছিলেন। এই রাজদরবারে প্রতিনিধিদের কাজ ছিল নবাবের প্রতি নজর রাখা এবং ব্রিটিশ কোম্পানিকে তা সময়ান্তর জানানো। তো এই সকল ব্রিটিশ প্রতিনিধিদের দ্বারা ইংরেজ শক্তি চেয়েছিল যে সকল আঞ্চলিক শক্তির ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে। তা এই ব্যবস্থাই হলো রেসিডেন্সি ব্যবস্থা। ব্রিটিশ শক্তি তার যে ক্ষমতা এবং কর্তৃত্ব আরও বেশি শক্ত করতে সমর্থ হয়। এরপরে আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে আলোচনা করব। অধীনতামূলক মিত্রতা নীতি কি বন্ধুরা? লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি সূত্রপাত করেছেন বলে জানা যায়। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি কি ছিল? মূলত তৎকালীন সময় বিভিন্ন যে আঞ্চলিক রাজশক্তিগুলি নিজেদের এলাকা বৃদ্ধির জন্য নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত ছিল এবং এই সুযোগকে ইংরেজ শক্তি কাজে লাগানোর চেষ্টা করত। তাই জন্য তারা একটি নতুন নীতি আনলো, সেটি হলো অধীনতামূলক মিত্রতা নীতি। এর মাধ্যমে কি হয়েছিল যে ব্রিটিশ শক্তি সেই সকল রাজ্যগুলিকে রক্ষা করবে, তবে ব্রিটিশ শক্তিকে সেই সকল রাজ্যের ভূখণ্ডে প্রবেশের অধিকার দিতে হবে এবং তাদের যে সেনাবাহিনী তার রক্ষণাবেক্ষণের খরচ সম্পূর্ণ রাজাকে সামলাতে হবে। ভারতকে ক্রমাগত হস্তগত করার একটি অন্যতম উপায় ছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো সত্যবিলোপ নীতি। এটি কি? লর্ড ডালহৌসি মূলত এর প্রচলন করেছিলেন। এই নীতির দ্বারা কি বোঝানো হয়েছে যে কোনো রাজা যদি প্রজাদের বিদ্রোহের ফলে বা কোনো রকম অযোগ্য বলে প্রমাণিত হলে বা কোনোভাবে মারা গেলে এবং তার যদি কোনো পুত্র না থাকে, সেক্ষেত্রে সেই রাজ্য রাজার মৃত্যুর পর ব্রিটিশদের অধীনে হয়ে যাবে। এক্ষেত্রে রাজা কোনো পুত্রকে দত্তক নিতে পারবে না, রাজার নিজস্ব পুত্র থাকা চাই। যদি না সেই রাজার কোনো পুত্র থাকে, তবে সেই রাজ্য রাজার মৃত্যুর পর ব্রিটিশদের অধীনে চলে যাবে। এইভাবে ভারতকে ক্রমাগত কুক্ষিগত করার জন্যই ব্রিটিশ সরকার এই নীতি প্রচলন করেছিলেন। আশা করি বন্ধুরা যে সকল পয়েন্ট আমরা আলোচনা করলাম তা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবারে এই চ্যাপ্টার থেকে যাবতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো আলোচনা করে নিই। চলো দেখা যাক। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, ঔরঙ্গজেব কবে মারা যান? সঠিক উত্তর 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কি? সঠিক উত্তর দেওয়ান। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? সঠিক উত্তর 1727 খ্রিস্টাব্দে। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? সঠিক উত্তর 1717 খ্রিস্টাব্দে। সুবা কি? সুবা হলো মুঘল আমলের এক একটি প্রদেশ। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রাখেন? সঠিক উত্তর আলীনগর। পরের প্রশ্ন,
কত টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে? সঠিক উত্তর বাৎসরিক 3,000 টাকার বিনিময়ে। এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা, ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি কলকাতার নিকটবর্তী অঞ্চলে কতগুলি গ্রামের জমিদারি কিনতে পারবে? সঠিক উত্তর 38টি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, মীর কাসিম কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? সঠিক উত্তর মুঙ্গেরে। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? সঠিক উত্তর হলওয়েল। পরের প্রশ্ন, কবে পলাশির যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? সঠিক উত্তর 1770 খ্রিস্টাব্দে। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, মহীশূরের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর শ্রীরঙ্গপত্তমে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর 1760 খ্রিস্টাব্দে। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কত খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তি হয়? সঠিক উত্তর 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন ও অবসান করেন? উত্তর দেখো, প্রবর্তন করেন লর্ড ক্লাইভ এবং অবসান করেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি হয়েছিল? সঠিক উত্তর 1846 খ্রিস্টাব্দে। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর দেখো, 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। পরের প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? সঠিক উত্তর হায়দ্রাবাদের নিজাম। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর দেখো, 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার একদিকে ছিল বাংলার নবাব এবং অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? উত্তর দেখো, ইংরেজ কর্মচারী হলওয়েল প্রচার করে যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া একটি ঘরে তাদের বন্দী করে রাখা হয়। সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা, আলীনগরের সন্ধির শর্তগুলি কী ছিল? উত্তর দেখো, এই সন্ধির অন্যতম শর্ত ছিল কোম্পানি কলকাতায় দুর্গ ও টাঁকশাল নির্মাণ করতে পারবে এবং বাংলায় ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এরপরে আসি পরের প্রশ্নে দেখো বন্ধুরা, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর দেখো, 1802 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর দ্বিতীয় বাজিরাও ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। এবার আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রেসিডেন্ট কাদের বলা হয়? উত্তর দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলে নিজেরা সরাসরি শাসন না করে পরোক্ষভাবে শাসন করত। ব্রিটিশ কোম্পানি সেই সব রাজ্যে একজন করে প্রতিনিধি রাখত। সেই ব্রিটিশ প্রতিনিধিদেরই রেসিডেন্ট বলা হতো। বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যায় কোম্পানি নিজের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করেছিল। এবার আসছি পরবর্তী ভাগে, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5 অথবা 3। ফারুকশিয়ারের ফরমান অথবা ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব, দুটো প্রশ্নই তোমরা করে রাখবে বন্ধুরা। এবার আসছি পরের প্রশ্ন, দেখো পলাশির লুণ্ঠন কাকে বলে অথবা পলাশি যুদ্ধের পর বাংলায় কী পরিস্থিতি হয় তা তোমরা নিজের ভাষায় লিখবে। এটা 3 এবং 5 উভয় নাম্বারের ক্ষেত্রেই করে রাখবে। পরের প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কি টিকা হিসাবে পড়তে পারে অথবা এমনও পড়তে পারে যে অধীনতামূলক মিত্রতা নীতির মূল উদ্দেশ্য কী ছিল তা তোমরা নিজের ভাষায় লেখো। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল তা তোমরা লিখবে, অথবা সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের সম্পর্ক কীরূপ ছিল তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধু। এবার আসছি পরের প্রশ্ন, দেখো 76-এর মন্বন্তর টিকা হিসাবেও পড়তে পারে, আবার এমনও পড়তে পারে যে 76-এর মন্বন্তরের কারণ ও তার প্রভাব আলোচনা করো। 5 নাম্বারের বন্ধুরা। এবার আসছি পরের প্রশ্ন, দেখো পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধ সম্পর্কে যা জানা লেখো, অথবা এমনও পড়তে পারে যে পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল তা তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে লেখো। 5 নাম্বারের পড়তে পারে বন্ধুরা। এই হলো আজকের প্রশ্ন। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।